জামিনুল নিখোঁজ হওয়ার 2 দিন পর গ্রামের লোকেরা ভয়ে পুরো এলাকা ফাঁকা করে দিল। কেউ বাড়িটার সামনে দিয়ে হাঁটতেও সাহস করতো না। কিন্তু গ্রামের সবচেয়ে বয়স্ক লোক, মরহুম হাজী বশিরউদ্দিনের বয়স্ক বন্ধু মজিদ আলী এক রাতে গ্রামের লোকদের ডেকে বললেন, এই বাড়ির রহস্য আমি জানি। অনেক বছর আগে যা ঘটেছিল তোমরা কেউ সে বিষয়ে কিছু জানো না। সবাই চুপ। মজিদ আলী ঠান্ডা গলায় বলতে লাগলেন, ঠিক 40 বছর আগের ঘটনা। এ বাড়ির আগের মালিক ছিলেন হাসমত সর্দার। তার একমাত্র ছেলে কায়েস কিছুটা মানসিক অসুস্থ ছিল। রাতে অদ্ভুত আচরণ করত, কাশতো, দেয়ালে মাথা ঠুকতো আর সিঁড়িতে দাঁড়িয়ে চিৎকার করত, ওরা আমাকে ডাকছে। এক রাতে হাসমত সর্দার নিজের ছেলেকে সিঁড়ির ওপর মারতে মারতে নিচে নামাচ্ছিল। রাগে অন্ধ হয়ে বলেছিল, তোকে এই সিঁড়ির নিচে পুঁতে রাখবো। কিন্তু কথাটা হাসমত মজা করে বললেও কায়েস যেটা করলো সেটা কেউ কল্পনাও করেনি। সেই রাতেই কায়েস সিঁড়ির সেই ধাপে দাঁড়িয়ে চিৎকার করে বলতে বলতে মাথা ঠুকতে লাগলো, ওরা নিচে আসে, আমাকে ডাকছে। একসময় সিঁড়ির সেই ধাপটা যেন নিচে থেকে ফিটে গেল এবং কায়েস ধাপের ভেতরে টেনে নেওয়া হলো। হাসমত দৌড়ে এলো, শুধু তার ছেলের হাতের মধ্যে আঁচড় দেখা গিয়েছিল। কায়েস আর কখনো পাওয়া যায়নি। সেই ঘটনার পর সিঁড়ির নিচের অংশটা একেবারেই সিল করে দেওয়া হয়। কিন্তু কায়েস মারা যায়নি, অভিশাপে যে হয়েছে ছায়া মানব। মজিদ আলী বললেন, তোমরা যে ভেজা কালো ছায়া মানব দেখো, ওইটাই কায়েস। ও মরেনি, বরং সেই ঘরের অভিশাপে ও এখন সেই রক্ষক। তার কাজ হলো যে কেউ সিঁড়ির সেই ধাপ পার হয় সে যেন ফিরে না যেতে পারে। যাদের ধাপ ধরে ফেলে তারা হয়ে যায় ধাপের রাস্তা। আর প্রতিটি পূর্ণিমায় কায়েস নতুন আত্মা খোঁজে, কারণ যত আত্মার নিচে বন্দী থাকে কায়েস তত শক্তিশালী হয়ে ওঠে। এবার যে প্রশ্নটা সবাই ভাবছে, মজিদ আলী খুব আস্তে করে বললেন, এই 3জন সামিউল, রাহাত, জামিনুল, এরা এখন কায়েসের দলে। গায়ে কাঠার মতো নিস্তব্ধতা নেমে এলো। তিনি শেষ কথা বললেন, কায়েস এখনো 4র্থ জনের অপেক্ষায় রয়েছে, আর সেই মানুষটা এই গল্পটা পড়ছে। এক মুহূর্ত নিস্তব্ধ, তারপর হাওয়া কেঁপে উঠল। মনে হলো কোথাও খুব কাছে থেকে কেউ ফিস ফিস করে বলল, তুই আসছিস তো? সেই ঘরের দরজারও পারে। মজিদ আলীর কথা শোনার পর গ্রামের কেউ আর বাড়িটার দিকে তাকায় না। কিন্তু একজন আছে, আরমান, জামিনুলের সবচেয়ে কাছের বন্ধু। সে বিশ্বাসই করতে পারে না বন্ধুকে সে হারিয়ে ফেলবে। আরমান ঠিক করলো, যে করেই হোক সে সিঁড়ির নিচে ঘরে যাবে, বন্ধুদের ফিরিয়ে আনবে, অথবা নিজেও হারিয়ে যাবে। কারণ তার ভয় নেই, রাগ আর শোক ভয়কে পুড়িয়ে ফেলেছে। সেদিন রাত প্রায় 12টা 55, বাতাস অদ্ভুত ভাবে ঠান্ডা, চাঁদ আধা ঢেকে আছে মেঘে। আরমান ধীরে ধীরে অন্ধকার বাড়িতে ঢুকলো। ঘরের ভেতর অদ্ভুত নিস্তব্ধতা। সেই ঘরের কাছে এলে মনে হলো হাওয়ার মধ্যে ফিস ফিস শব্দ ভাসছে, ফিরে যা, ফিরে যা। আরমান থামলো না, টর্চ জ্বেলে সিঁড়ির সেই ধাপের দিকে তাকালো। হঠাৎ ধাপটা আবার ধুক ধুক করতে লাগলো, যেন জীবন্ত কেউ কথা বলছে বা দাঁড়িয়ে আছে। এরপর পুরো সিঁড়ি কেঁপে উঠলো, আর ঠিক সেখানে দেখা দিল ছায়া মানব কায়েস। ভেজা শরীর, ফাঁকা চোখ, কাদার গন্ধ। কায়েস আরমানের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, তুই 4র্থ জন। আরমান গলা শক্ত করে বলল, তুই আমার বন্ধুদের ছেড়ে দিবি? কায়েস প্রথমবার হাসলো না, বরং স্তব্ধ হয়ে রইল। তারপর বলল, এরা আমার, আমি এদের নিয়ে থাকি। তুই আসলে তোদের ফিরিয়ে আনার জন্য না, তুইও ভেতরে যাইবি। তারপর ধাপ দুভাগ হয়ে খুলে গেল। ভিতর থেকে উঠলো ভেজা হাতগুলো। কিন্তু অদ্ভুতভাবে আরমান এবার ভয় পায়নি। সে টর্চ নয়,
ব্যাগ থেকে বের করলো একটা স্টিলের দড়ি আর লাঠি। এই দড়ির একটা মাথায় ছিল গুঁড়ো লবণ আর কাঁচা হলুদ, যা সে গ্রামের পুরনো কবিরাজের কাছ থেকে নিয়েছিল। কায়েস হিস হিস করে উঠল, ওটা নামা নামা বলছি। আরমান নিঃশব্দে দড়িটা সেই ধাপে ছুঁড়ে মারতেই ধাপের ভেতর থেকে উঠতে থাকা হাতগুলো হঠাৎ জ্বলন্ত আগুনে পড়ার মধ্যে ছটফট করতে লাগলো। কায়েস চিৎকার করে উঠল, এটা নিষিদ্ধ, এটা এই জায়গায় ব্যবহার করা যায় না। আরমান চেঁচিয়ে বলল, বেরিয়ে আয় সামিউল রাহাত আর জামিনুল। মাপের ভিতর থেকে এবার গভীর কষ্ট ভরা একটা শব্দ এলো, আরমান। ঠিক তখনই কায়েস আরমানের দিকে ঝাঁপিয়ে পড়ে। দুজন ধাক্কাধাক্কি করতে করতে সিঁড়ির উপর গড়াতে লাগলো। কায়েসের শরীর ভেজা, ঠান্ডা পচা ধরলেই মনে হয় বরফ ধরেছে। কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে আরমান লাঠিটা কায়েসের বুকে গেঁথে দিল, যেটা মাথায় লবণ হলুদ মাখানো ছিল। কায়েস চিৎকার করে উঠল, এত ভয়ঙ্কর চিৎকার যে পুরো সিঁড়িঘর কেঁপে উঠল। থাম থাম, আমি বের হতে চাইনি, আমায় কোরা আটকে রাখছে। ওরা কথাটা শেষ হওয়ার আগেই সিঁড়ির নিচে থেকে আরো মৃত আত্মাদের গর্জন ভেসে এলো। ধাপের ফাঁকটা এবার আগের চেয়ে বেশি প্রসারিত হলো, যেন পুরো সিঁড়িঘরটা একটা মুখ হয়ে গেছে, আরমানকে গিলে ফেলতে চাইছে। আরমান শেষবারের মতো টর্চ ও লাঠি একসাথে নিয়ে চিৎকার করলো, বন্ধুদের ফিরিয়ে দাও। এতটাই জোরালো ছিল চিৎকার যে মুহূর্তে সিঁড়িঘরটা থেমে গেল, খাওয়া ঠান্ডা হয়ে গেল। আর তারপর সিঁড়ির নিচ থেকে তিনটা মানুষের ছায়া উঠে এলো, সামিউল রাহাত আর জামিনুল। দুর্বল কুচো হয়ে আসে, কিন্তু চোখে স্বাভাবিক আলো আসছে। তারা তিনজনই একসাথে বলল, আরমান দৌড় এখনই। আরমান তাদের টেনে তুলতে যাবে, ঠিক তখনই ভেতর থেকে কায়েসের কণ্ঠ গর্জে উঠল, এখনো শেষ না। সিঁড়ির ঘর খোলা হয়ে গেছে, এখন ওরা বের হবে। ঘর থেকে উঠে আসতে লাগলো নতুন নতুন ভয়ঙ্কর ছায়া, যাদের কেউ কোনোদিন মানুষ দেখেনি। আরমান বুঝলো এখন গল্পটা শুধু বন্ধুকে বাঁচানোর নয়, এটা একটা যুদ্ধ। সেই গভীর রাত আরমান তিন বোনকে সিঁড়ির উপরে তুলতেই নিচে ঘর থেকে গর্জন উঠল। গর্জনটা মানুষের না, পশুরও না, একটা অদ্ভুত গভীর দম বন্ধ করা শব্দ, যেন মাটির নিচে হাজার মানুষের কান্না মিশে আছে। হঠাৎ পুরো সিঁড়ি ঘরটা কম্পন করতে লাগলো, ধুলা পড়ে ছাদে ফাটল তৈরি হলো। সামিউল কাঁদতে কাঁদতে বলল, ওরা আসছে, আমাদের সাথে শুধু কায়েস না, আরো অনেক কিছু ছিল। রাহাত ভয় পেয়ে দেয়ালের সাথে লেগে গেল। আরমান চেঁচিয়ে বলল, দরজা দিয়ে বের হও, সবাই দৌড়াও। কিন্তু ঠিক তখনই সেই ধাপটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো, যেন কাঠের ধাপ নয়, একটা জীবন্ত দেহ। ধাপের নিচ থেকে বের হলো দুইটা লম্বা পাহাড়ের মতো হাত এবং একটা মুখ, যার চোখ নেই, কিন্তু মুখটা এমন ভাবে কাঁপছিল যেন চিৎকার করতে চায়, কিন্তু শব্দ বের করতে পারে না। এটা ছিল সিঁড়িঘরের প্রথম রক্ষক, ধাপ খিকো। ও বের হতে পেছন থেকে আরো কালো ছায়া, লম্বা হাত, পাকা পাওয়ালা আত্মারা দ্রুত সিঁড়ির উপরে উঠতে লাগলো। জামিনুল চিৎকার করে উঠল, দরজাটা আটকে দিয়ে আরমান, তাড়াতাড়ি। আরমান দৌড়ে বাড়ির মূল দরজা ঠেলে বন্ধ করতে গেল, কিন্তু দরজাটা নিজেরাই খুলে গেল, যেন বাইরে থেকেও কেউ ধাক্কা দিচ্ছে। সামিউল কাঁদতে কাঁদতে বলল, এই ঘর খোলার পর সিঁড়ির বাইরে থাকা আত্মারা ওইখানে চলে আসছে। ঠিক তখন কায়েস আবার দেখা দিল। সে আরমানকে থামিয়ে বলল, তুই ওদের বের করে ভুল করেছিস, ওরা বাইরে থাকলে মানুষ বাঁচবে না। আরমান চিৎকার করে উঠল, তুই চুপ, তুই তো সবাইকে টেনে নিচ্ছিস। কায়েস ধীরে ধীরে মাথা নিচু করে বলল, না, আমি আটকানো ছিলাম, সিঁড়ি ঘরের মালিক আমি নই। এই কথা শুনে চারজনে থমকে গেল। সেই ঘরের মালিক? তাহলে এতদিন তারা যাকে ডেকেছিল সে ছিল রক্ষক, মালিক নয়?
ঠিক তখনই ঘর থেকে বের হলো একটা বিশাল কালো পুঞ্জ আকৃতির ছায়া। উচ্চতায় প্রায় 7.5 ফুট, হাত লম্বা, নখ ব্লেডের মতো ধারালো, মুখটা একটা দেবে যাওয়া গর্তের মতো, শুধু হলুদ রঙের দাঁত দেখা যাচ্ছে। এটাই ছিল ঘরের আসল মালিক। ভাব ভোজ ঢাবুস গর্জন করে উঠেছে। ঢাবুস গর্জন করে উঠতেই সিঁড়ির চারপাশের দেয়ালগুলো একই সাথে রক্ত লাল হয়ে গেল। ভাই চিৎকার করে বলল, দৌড়াও, এটা শুধু আত্মা খায় না, জীবিত মানুষও ছাড়ে না। আমার তিনজনকে ধাক্কা দিতে দিতে বাড়ির উঠোনে নিয়ে এলো। বাইরে বের হওয়া মাত্রই হাওয়া এমন ঠান্ডা হয়ে গেল যেন বরফের ঝড় বইছে চারিদিকে। ঠাকুর সরাসরি সিঁড়ি ভেঙে বাড়ির বাইরে বের হয়ে গেল। এটাই প্রথমবার এই সত্তা মানুষের জগতে পা রাখলো। জামিনুল কাঁপতে কাঁপতে বলল, এখন কি হবে আরমান? আরমান দাঁত চেপে বলল, আমাদের শেষ লড়াই করতে হবে। ওরা থামবে না যতক্ষণ না ঘর আবার সিল করা হয়। কাপড় সামনে এগোতেই লাগলো। মাটি কাঁপছিল, চারদিক অন্ধকার হয়ে যাচ্ছিল, আর সেই অন্ধকারের ভেতর আরো শতাধিক ছায়া বের হচ্ছিল। এটাই ছিল সিঁড়িঘরের পূর্ণ জাগরণ।